এ সপ্তাহের সাক্ষাৎকারে আজকের অতিথি ব্রিটিশ বাংলাদেশি সমাজকর্মী মেজবা আহমেদ। ৩০ বছর আগে লন্ডনের কেন্দ্রে ওয়েস্টমিনস্টার এলাকায় লন্ডন টাইগার্স নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চালু করেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল এলাকার প্রধানত বাংলাদেশি কমিউনিটির দরিদ্র, অনগ্রসর এবং বিশৃঙ্খল ভঙ্গুর পরিবারের শিশু কিশোর তরুণদের খেলাধুলোয়, বিশেষ করে ফুটবল খেলায় সম্পৃক্ত করা, যাতে তারা অপরাধ জগতে না ঢোকে। ৩০ বছর পর লন্ডন টাইগার্স এখন ব্রিটেনের অন্যতম সুনামধন্য স্বেচ্ছাসেবী একটি সামাজিক সংগঠন। মেজবা আহমেদ, বিবিসি বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম লন্ডন টাইগার্স কিভাবে শুরু হয়েছিল, কি কাজ করছে, কিন্তু আপনি যদি আমাদের শ্রোতাদের একটু বাড়িয়ে বলেন, একটু বিস্তৃতভাবে বলেন যে আসলে কি করছে লন্ডন টাইগার্স। জি, থ্যাংক ইউ শাকিল ভাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। আসলে লন্ডন টাইগার্স আমরা আরম্ভ করছি বাংলাদেশি যুবদেরকে আমরা হেল্প করার জন্য, মানে নেগেটিভ পথে না যাওয়ার জন্য। বেশিরভাগ খেলাধুলা দিয়ে আমরা চাইতেছি, ফুটবল বা ক্রিকেট, কিন্তু টু মেইন স্পোর্ট আমাদের এশিয়ান কমিউনিটির মধ্যে। সো আমরা মনে করলাম যে আমরা যদি সেমি প্রফেশনাল ফুটবল টিম একটা আমরা ফর্ম করে নেই, সো অ্যাটলিস্ট ওদেরকে একটা ভিশন থাকবে যে আমরা আমরা ফুটবল খেলবো, কিন্তু এরপরে আমরা চেষ্টা করবো যে প্রফেশনাল হওয়ার জন্য। সিমিলারলি আমরা ক্রিকেটেও আমরা এইভাবে করতেছি। লন্ডন টাইগার্স ফর্ম করার আগে কিন্তু শুধু একটা ফুটবল ক্লাব ছিল, পরে আমরা অর্গানাইজেশন বানিয়ে ফেলছি। এখন কিন্তু একটা এস্টাবলিশড ওয়েল চ্যারিটি লন্ডন ওয়াইড কাজ করতেছে এবং ইউনাইটেড কিংডম ওয়াইডও কাজ করতেছে। আর কোথায় লন্ডনের বাইরে কোথায়? লন্ডনের বাইরে আমাদের লুটন টাইগার্স আছে, বার্মিংহাম টাইগার্স আছে, ওল্ডহাম টাইগার্স আছে, এবং বাংলাদেশে কিন্তু সিলেটে আমাদের একটা আন্ডার 16-এর একাডেমি টিম আছে। ওরা কিন্তু লন্ডন টাইগার্স সিলেট হিসাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঢাকা পায়োনিয়ার লিগে প্রায় 4 বছর থেকে খেলতেছে। সোজা কথা হচ্ছে যে আপনি চেয়েছিলেন যে এই ব্রিটেনের, বিশেষ করে লন্ডনের তখন বাংলাদেশি কমিউনিটির তরুণ কিশোররা যাতে ফুটবলে, খেলাধুলায় আসতে পারে। জি, খেলাধুলায় আসতে পারে এবং ক্যারিয়ার দিকে ওরা দেখে। আমরা কিন্তু দেখেন প্রায় 16 বছর হয়ে গেছে ফর্মালাইজিং করার মধ্যে। আমরা অনেক কোচরা আমরা ডেভেলপ করছি, ফিজিওথেরাপিস্ট আমরা রেডি করছি, আমরা কোচরা রেডি করছি, স্পোর্টস ডেভেলপমেন্ট অফিসার আমরা রেডি করছি। এখন আপনি দেখেন আমি আসতেছি এখন বিবিসি স্টুডিওতে, আমরা এইভাবে পুশিং করছি যে স্পোর্টস জার্নালিস্ট হওয়ার জন্য। আমরা কতজন তরুণ কিশোর এখন আপনাদের এখানে? আমাদের রেগুলার পার্টিসিপেন্ট, যে উইকলি, সাপ্তাহিক হিসাবে আমাদের বিভিন্ন এলাকাতে আমরা প্রোগ্রাম চলে, প্রায় ওভার 3000, 60 ডিফারেন্ট কান্ট্রিজ থেকে। 30 বছর আগে আপনি যখন এই লন্ডন টাইগার শুরু করেছিলেন, জি, আপনার বয়স তখন কত ছিল? 16 ছিল। 16 বছর বয়সে। তা আমরা যেটা এদেশে দেখি যে অভিবাসী পরিবারের যারা সন্তান, তাদের কাছে ক্যারিয়ারটা খুব গুরুত্বপূর্ণ। মানে তারা কিভাবে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সাফল্য পাবেন, এদিকেই তাদের নজর থাকে, তার বাবা মাদের নজর থাকে। আপনি 16 বছর বয়সে একটা চ্যারিটি খুললেন, মানে কিভাবে, চিন্তা কিভাবে এলো তখন এই 16 বছর বয়সে? আসল কথা হলো যে আমাদের ফ্যামিলি, আমার আব্বা কিন্তু সমাজসেবক ছিলেন, খুবই ইনভলভ ওয়েস্টমিনস্টার কাউন্সিলে, উনি অনেক বিভিন্ন জায়গাতে ছিলেন। আমার কিন্তু প্যাশন ছিল ফুটবল দিয়ে। আমি কিন্তু ফুটবল কোচ, আমি প্লেয়ার ম্যানেজার, আমার ক্লাবের আমি সবসময় ফার্স্ট টিমের, আমি সবসময় আমি প্লেয়ার ম্যানেজার থাকি। প্যাশন হলো আমার ফার্স্ট জিনিস, যে ফুটবলের আমার একটা প্যাশন ছিল, এটা কিন্তু আমার হবি হিসাবে আমি কাজ করতেছি। আপনারা সবাই কাজ করেন, কিন্তু আমার যে কাজ, আমি টাইম টেবিল আমি দেখি নাই, আমার কাজ দেখি আমার হবি। আমাকে যদি কেউ বলে যে মেজবা লন্ডন টাইগার্সের উন্নতির জন্য একটা মিটিং আছে রাতকে 12টার, আমি চলে যাব, কিন্তু আমি কোনোদিন আমি মনে করছি না যে এটা আমি কাজ করতেছি। এটা আমি যেভাবে দেখি যে একটা আমার প্যাশন, আমি এনজয় করতেছি। তো এই যে গত 30 বছরে হাজার হাজার ছেলে মেয়ে আপনার এই লন্ডন টাইগার্সের সাথে যুক্ত হয়েছে, খেলাধুলা করেছে বা অন্যান্য কর্মসূচিতে যারা যোগ দিয়েছে, যদি এই সুযোগটা না থাকতো তাহলে এইসব ছেলে মেয়েদের কি হতো, মানে কি হতো ভবিষ্যৎ? এখন আপনি চিন্তা করেন যে যারা ঘরের মধ্যে মা বাবার সাথে, ভাই বোনের সাথে আলাপ করতে পারে নাই, আপনি জানেন যে আমাদের পার্টিকুলারলি এশিয়ান কালচারের মধ্যে যাবে কোথায়? সো অ্যাকচুয়ালি আমরা একটা কমফোর্ট জোন দিয়ে দেই, যে
তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে আলাপ করো, আমরা নিউট্রাল, আমরা কিন্তু তোমাদের মা বাবা নয়, আমরা তোমাদের স্কুল নয়, আমরা পুলিশও নয়, আমরা কোনো আইন কানুন নয়, আমরা যা সাহায্য লাগে আমরা দিতেছি। এই কারণে ওরা কমফোর্ট জোন পায় আমাদের সাথে, যে আমরা অ্যাটলিস্ট নিউট্রাল ভাবে ওদেরকে একটা জেনুইন ভাবে আমরা সাপোর্ট দিতেছি, মেন্টরিং করতেছি, প্রফেশনাল হেল্প যদি ওরা লাগে প্রয়োজন হয় তাহলে আমরা ডাইরেকশন দিতেছি যে কার সাথে গেলে ওদের একটা প্রবলেমটা সলভ হইতে পারে। সো আই থিঙ্ক দিস এইরকম এগুলো করে আপনি যেসব এলাকায় কাজ করছেন, বিশেষ করে টাওয়ার হ্যামলেটস, সেখানে কি আপনি এই যে গ্যাং কালচার, যেটা লন্ডনে একটা বড় সমস্যা, বিশেষ করে এই তরুণ কিশোর অপরাধের সাথে জড়িয়ে পড়ে, ছুরি মারার একটা বড় সমস্যা রয়েছে এখানে, ছুরি মেরে মানুষ মেরে ফেলা আর কি। ছুরি মারা তো ওয়েস্টমিনিস্টারে, আমাদের স্টেটে হয়েছে, ব্রেন্টে হয়েছে, ইলিংকে হয়েছে। আমরা চেষ্টা করি যে ওদেরকে মেন্টরিং করার জন্য, যারা যারা আমরা অনেক কাউন্সিলের ইউথ অফেন্ডিং টিম আছে, ওদের সাথে আমরা কাজ করি। ওরা আমাদেরকে, এই যুবদেরকে আমাদের রিফারেল করার পরে আমরা কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করার পরে, ইন্টারভিউ করার পরে আমরা জিজ্ঞাসা করব কি কি ওরা চাইতেছে। আমরা এরপরে আমরা একটা প্ল্যান প্রোগ্রাম করে দেই, যে এডুকেশনাল সাপোর্ট, মেন্টরিং সাপোর্ট, ট্রেনিং সাপোর্ট। আমরা সবসময় এই প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে আপনি তো বাংলাদেশি শিশু কিশোরদের সাথে এই গত 30 বছর ধরে, মানে বাংলাদেশি বংশোদ্ভূত, কাজ করছেন। সম্প্রতিকালে আপনি নিশ্চয়ই জানেন যে এই যে কট্টর ইসলামের সাথে নাম জড়িয়েছে বাংলাদেশি বংশোদ্ভূতদের, বিশেষ করে টাওয়ার হ্যামলেটস থেকে, এমনকি মেয়েরা পর্যন্ত সিরিয়াতে চলে গেছে। তো এটা কেন, মানে আপনার অভিজ্ঞতা কি বলে, কেন হচ্ছে এটা? এটা একটা ভালনারেবিলিটি হচ্ছে কি, যে বললাম যে আগে, ছেলেরা মেয়েরা যদি একটা কমফোর্ট জোন পায় না, যে আমরা আমাদের মা বাবার সাথে আমরা আলাপ করতে পারবো, আমাদের ফ্যামিলির মধ্যে আমরা আলাপ করতে পারবো, ওরা যায় কোথায়? ওরা ভালনারেবিলিটির মধ্যে অন্যজন এসে ওকে গ্যাং কালচারে নিয়ে যায়, এই যে বলছেন আপনি, অন্য ইসলামিক কালচারে চলে যায়। আমাদের একটা প্রজেক্ট আছে, মা বাবাকে বাচ্চাদের সাথে কিভাবে আমরা অ্যাক্টিভিটিতে আমরা ইনভলভ করতে পারি। আমরা একটা বলি যে মা আর মেয়ের জিম, বা মা আর মেয়ে অ্যারোবিক্স প্রোগ্রাম, ডান্স প্রোগ্রাম, ছেলে আর বাবার সুইমিং প্রোগ্রাম বা ফুটবল প্রোগ্রাম, এগুলো আমরা মনে করি যে 2 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করি যে বাবা আর ছেলে একসাথে ওরা খেলতেছে, একসাথে ওরা সুইমিং করতেছে। সো অ্যাটলিস্ট একটা বন্ডিং ক্রিয়েট করার জন্য, যে অ্যাটলিস্ট ছেলে কমফোর্টেবল পায় যে আমার একটা সমস্যা আছে, আমি আমার বাবার সাথে আমি আলাপ করতে পারবো। সেই সম্পর্কটা নষ্ট হচ্ছিল বলেই কি এই সমস্যাটা তৈরি হয়েছে আপনার মনে হয়? আমার মনে হয় এটা হলো আমার পার্সোনাল অভিজ্ঞতা, যে ভালনারেবিলিটি ইয়াং পিপলের মধ্যে আসে বিকজ ঘরের মধ্যে কেউ সাথে আলাপ করতে পারে না, স্কুলের মধ্যে কেউ সাথে আলাপ করে না। এখন কার কাছে আসবে? বাইরে কে? ওরা ফ্রেন্ড বন্ধু। এখন ফ্রেন্ড বন্ধু কে আপনারা দেখতে হবে, কে ভালো সাইডের ফ্রেন্ড বন্ধু না নেগেটিভ সাইডের ফ্রেন্ড বন্ধু। এন্ড দিজ আর দ্য কাইন্ড অফ থিংস যে আমরা মনে করি যে ইস্যুস গুলো রাইজ করে। এখন আপনার কথা বলুন, আপনার জন্ম তো বাংলাদেশে, কবে এসেছিলেন ব্রিটেন? জি, আমি তো 72-তে আমি আসছি। সো কত বয়স ছিল তখন? 2। একদম অল্প বয়সে। একদম অল্প বয়স ছিলাম, কিন্তু আপনাদের অফিসে এসে আমার একটা চাইল্ডহুড মেমোরি আসলো, কারণ আপনাদের যে পুরানা বিল্ডিং যারা সামনে ল্যাঙ্গাম স্ট্রিটে, এখানে কিন্তু আমার প্রাইমারি স্কুল থেকে আমি আসছি। আমার মনে আছে বিবিসির অফিসের আশেপাশেই বড় হয়েছে। জি, বিবিসির অফিসে কাছেই। সো ইটস আ গুড মেমোরি লাইন ফর মি। আমি সবসময় পাস হয়ে যাই। ছোটবেলা থেকে আমি এই এরিয়াতে আমি বড় হয়েছি। সো এই কারণে লন্ডন টাইগার্স কিন্তু এই এলাকাতে শুরু করছি, কারণ আমার এলাকায় আমি বড় হয়েছি। বাংলাদেশের সাথে কতটা সম্পর্ক রাখেন? বাংলাদেশের সাথে এখন লাস্ট 10 ইয়ার্স থেকে, না প্রায় 15 ইয়ার্স থেকে অনেক সম্পর্ক রাখি। আমার খুবই খেয়াল যে বাংলাদেশের মধ্যে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রোগ্রামগুলো করি। অলরেডি আমরা 2টা ক্রিকেট সেন্টার করছি সিলেটের মধ্যে, আমরা অলরেডি একটা আন্ডার 16 একাডেমি করছি, একটা গার্লস সেকেন্ডারি স্কুল আমরা ফুলি ফান্ডেড, মানে আমরা ফান্ড রেজিং করে আমাদের এখান থেকে একটা গার্লস সেকেন্ডারি স্কুল আমরা রেডি করছি, প্রায় 200 স্টুডেন্টসরা পড়তেছে। আমি কিন্তু চাই যে আমরা লন্ডন টাইগার্স আমরা বাংলাদেশের সাথে এটা জড়িত, একটা এক্সকিউজ থাকে আমার যে আমি বাংলাদেশে আমি যাইতে পারবো। আমি সব সময় অলওয়েজ ইন্টারেস্টেড যে বাংলাদেশে আমরা কি করতে পারি, কিভাবে আমরা সাহায্য করতে পারি। তো এতটা ছড়িয়েছে আপনার এই সংগঠন, এত কাজ করছেন, স্বীকৃতি কতটা পেয়েছেন? অনেক রাইট। আমরা তো ওয়েস্টমিনিস্টার কাউন্সিল থেকে অনেক পেয়েছি, স্পোর্টিং ল্যান্ড থেকে অনেক পেয়েছি, ব্রিটিশ এশিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ডস থেকে আমরা পেয়েছি। আমরা হাইলি রেকগনাইজ। ইভিনিং স্ট্যান্ডার্ডে আমাকে ওরা
2 years ago, 2 বছর আগে আমাকে 1000 ইনফ্লুয়েন্সিয়াল লন্ডনার্স এর মধ্যে আমাকে নিয়েছে যে আমার কাজ দেখে। আর ওটা জিনিস যে আমি ভুলে গেছি আসলে বলার জন্য, আমাদের ওয়ান অফ আর হাইয়েস্ট আমাদের অ্যাচিভমেন্ট হলো 19 একর ল্যান্ডের মধ্যে আমাদের নিজস্ব লন্ডন টাইগার স্পোর্টস কমপ্লেক্স হিথ্রো এয়ারপোর্টের কাছেই। এটা কিন্তু একটা মডেল হয়ে গেছে। 4টা ফুটবলের মাঠ, অ্যাথলেটিক্স ট্র্যাক, বাস্কেটবল কোর্ট, নেটবল কোর্ট এবং ইনডোর হোল দিয়ে আমরা অলরেডি মাঠটা আমরা রেডি করেছি। অলরেডি ইয়ার 1-এ পড়ে গেছে। সো ইন দ্যাট সেন্স আমরা একটা অ্যাম্বিশন। সুতরাং 30 বছর পরে লন্ডন টাইগার্স কোথায় থাকবে বলে আপনার মনে হয়? আপনার স্বপ্নটা কি? আমি তো হয়তো থাকবো না, ডেফিনেটলি নট, বাট আমার মনে হয় আমরা অর্গানাইজেশনকে যদি আমরা স্ট্রেংথ করতে পারি, এটার যে মডেলগুলো আছে এটা কিন্তু দেশের যে কোনো জায়গাতে গিয়ে নিশ্চিন্ত প্রোগ্রামগুলো ডেলিভারি করতে পারবো। কারণ আমাদের সাপোর্ট যারা আছে, স্পোর্টস মিনিস্টার থেকে নিয়ে অনেক এমপিরা সাপোর্ট করতেছে, অনেক লিডাররা, কাউন্সিলের যে লিডার ওরা কিন্তু আমাদেরকে সাপোর্ট দিতেছে। কারণ আমরা যে কাজগুলো করি ওদের প্রয়োজন, ওদের রেজিডেন্টের জন্য প্রয়োজন। সো ডেফিনেটলি যতদিন পর্যন্ত একটা কমিউনিটির মধ্যে, একটা এলাকার মধ্যে যা সমস্যাগুলো আছে আমাদের অ্যাক্টিভিটিগুলোর প্রয়োজন হবে। সো দিস ইজ ফর শিওর। মেজবাহ আহমেদ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইনভাইটিং।